মেডিকেলের 5th ইয়ারে পড়ার সময় আমার মাথায় কিছু সমস্যা ধরা পড়ে। প্রথম দিকে ব্যাপারটা এতই মাইনর ছিল যে কেউই বুঝতে পারেনি। সেই সময় আমাদের ওয়ার্ডের ক্লাস নিতেন মেডিসিনের জাঁদরেল প্রফেসর ইকবাল স্যার। ইকবাল স্যার বছর 2 হলো মারা গেছেন। এত মেধাবী একজন মানুষ মারা গেলেন আর সেটা দেশের মানুষ টেরই পেল না। টের পেয়েছে শুধু স্যারের নিয়মিত রোগীরা। এমন ডাক্তার তারা আর কোথায় পাবে? ইকবাল স্যার গল্পে শোনা সেই ডাক্তারদের মতন, যারা দূর থেকেই বলে দিতে পারেন রোগীর কি সমস্যা। স্যারের ক্লাসেই এসব কিছু শিখেছিলাম। রোগীর বসা, হাঁটা ইত্যাদি দেখে বলে দেওয়া তার সম্ভাব্য কী রোগ। অজ্ঞান রোগীর শোয়ার ধরন দেখে বলে দেওয়া ব্রেনের কোন অংশে সমস্যা হয়েছে ইত্যাদি। এই ইকবাল স্যারই আমার সমস্যাটা ধরতে পারেন প্রথমে, অথচ আমি তখন সাইকিয়াট্রি ওয়ার্ডে নিয়মিত ক্লাস করি। সেখানকার কেউ সন্দেহও করেনি। স্যার আমাকে ক্লাস শেষে রুমে নিয়ে গিয়ে বললেন তার ধারণা আমার কোনো সাইকোলজিক্যাল সমস্যা আছে। তারপর তিনি কিছু প্রশ্ন করেন, মূলত আমার দৈনন্দিন রুটিন জানতে চান এবং খুঁটিনাটি আরও কিছু ব্যাপার। সেসব থেকেই স্যার ডায়াগনোসিস করেছিলেন যে আমার স্কিজোফ্রেনিয়া থাকতে পারে। ইকবাল স্যারের কথা আমি প্রথমে খুব একটা আমল দিইনি, বরং বেশ রাগ হয়েছিল আগ বাড়িয়ে আমার ডায়াগনোসিস করার জন্য। তবে তিনি যে আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন বলেই সেটা করেছেন তা নিয়ে আমি নিশ্চিত। স্টুডেন্ট হিসেবে আমি বরাবরই খুব ভালো, তাই অনেক বড় বড় শিক্ষকদেরই বিশেষ স্নেহ পেয়েছি। স্যারের সন্দেহ ক্রমশ সত্যি হয়। ফাইনাল প্রফেশনাল পরীক্ষার আগে আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়। সারাদিন সারা রাত হস্টেলের বারান্দায় পায়চারি করতাম আর কাল্পনিক নানা কিছুর সঙ্গে কথা বলতাম। আমার বাপ মা পরে আমায় বাসায় নিয়ে যায়। একটা হসপিটালে ভর্তি থাকি অনেক দিন। একটা সময় সুস্থ হই সময়ের বা ওষুধের গুণে। পড়াশোনা আবার শুরু করি। পড়তে গিয়ে বুঝতে পারি পড়াশোনার ব্যাপারটায় খুব একটা ঝামেলা হয়নি, খুব সহজেই পাশ করে যাই পরীক্ষায় বসে। কিন্তু ততদিনে আমি খুবই একা হয়ে গেছি। ক্লাসমেটদের সাথে দূরত্ব বেড়ে গেছে। কেউই খোঁজ রাখতো না কারোর। সবাই নিজের নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। পোস্ট গ্র্যাজুয়েশন করতে আর ইচ্ছা হলো না। মনে মনে পরিকল্পনা করলাম বছর 2-3 রোগী দেখব, তারপর ইচ্ছা হলে আবার পড়াশোনা করব। ইকবাল স্যার বলতেন অ্যাটিপিক্যাল কেস পেলে সেই কেসের বিবরণ প্রত্যেক ডাক্তারের লিখে রাখা উচিত, পারলে পাবলিশ করা উচিত জার্নালে। কারণ মানুষের রোগ ব্যাধি খুব রহস্যময়। তাদের গতিবিধি সবসময় মেডিকেল বইয়ের বর্ণনা অনুযায়ী নাও হতে পারে। তাই ভিন্ন রকমের কেসগুলো যদি ডাক্তাররা সবাই রিপোর্ট করত তাহলে চিকিৎসা বিজ্ঞানেরই সুবিধা হবে। আমি তাই এই অভ্যাসটা আয়ত্ত করার চেষ্টায় আছি। একটু অন্যরকম রোগী পেলেই একটা ডায়েরিতে সেটা বিস্তারিত লিখে রাখি। আর আমার সেই জার্নাল থেকেই আপনাদের এক অসচরাচর কেসের গল্প শোনাব। তবে বলে নেওয়া ভালো, এসব রোগীদের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে অনেক ক্ষেত্রেই আমি নাম ঠিকানা পরিবর্তন করেছি। আরেকটা কথা হলো, কেসগুলো একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে ব্যাখ্যা করেছি। চিকিৎসা দিয়েছি কখনো নন ট্রেডিশনাল মেথডে, যেটা কারোর কাছে আনএথিক্যাল লাগতে পারে। কখনো এমন কাজও করতে হয়েছে যেগুলো এখন মনে পড়লে বুঝতে পারি অনুচিত হয়েছে। সেসবের জন্য আগেই পাঠকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বশেষ কথা হলো, আমি এসব রোগী সম্পর্কে বা তাদের রোগ নিয়ে যেসব ব্যাখ্যা দিয়েছি সেসব যে পুরোপুরি সঠিক সে দাবি আমি করছি না। মেডিকেল সায়েন্স ক্রমাগত উন্নত হওয়া একটা শাস্ত্র। তাই এসব কেসকে রেফারেন্স মেনে কেউ একই ধরনের কেসগুলোকে একই চিকিৎসার ব্যবস্থা করবেন না, এই অনুরোধই থাকবে। সর্বশেষে আমার বন্ধু মাসুদুল হককে ধন্যবাদ। ও আমার কেসগুলো ডায়েরি থেকে নিয়ে পড়তে সুবিধা হয় এমন ভাষায় লিখে দিয়েছে। মাসুদুল হকের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। 1 দশকের বেশি সময় ধরে লিখেছেন থ্রিলার, সায়েন্স ফিকশন ও শিশু কিশোর সাহিত্য। সেগুলো প্রকাশিত হয়েছে নিয়মিতভাবে বাংলাদেশ ও ভারত থেকে। 2013 সালে পুরস্কৃত হন HSBC কালি ও কলম তরুণ কথাসাহিত্যিক পুরস্কারে।
আমার জার্নালের সমস্ত গল্প পড়তে চাইলে সংগ্রহ করে ফেলতে হবে অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত মাসুদুল হকের অসচরাচর 1 এবং 2 বইটি। বইগুলো সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। বইগুলো চেক আউট করতে ভুলবেন না। নমস্কার, আমি ডক্টর আসিফ আহমেদ। আপনারা আজ শুনবেন আমার জার্নালের দ্বিতীয় গল্প, প্যারাসাইট। কয়েক মাস আগের ঘটনা। ল্যাপটপের ব্যাটারিতে সমস্যা হওয়ায় সিলেটে গেছিলাম সারাতে। জিন্দাবাজারের কম্পিউটার মার্কেট থেকে বেরিয়ে রাস্তায় এক দোকান থেকে চা খাচ্ছি, হঠাৎ খেয়াল করলাম রাস্তার অন্য পাশে ছোট একটা ক্লিনিক মতো। নাম সুহৃদ নার্সিং হোম। একটা বহুতল ভবনের দোতলায় সাইনবোর্ডটা টাঙানো। পাশে কয়েকজন ডাক্তারের নাম আর তারা কি বিষয়ে স্পেশালিস্ট সেই সব সম্বলিত ছোট ছোট বোর্ড। প্রথম বোর্ডটায় চোখ আটকে গেল। ফারজানা ইয়াসমিন বাবলি, গাইনি অ্যান্ড অবস, সহকারী অধ্যাপক, FCPS MCPS। বাবলি এখানে রোগী দেখছে। ঝপ করে কলেজ জীবনের স্মৃতি মনে পড়ে গেল। বাবলির সঙ্গে খুব রেশারেশি ছিল এক সময়। পরীক্ষায় ও হতো সেকেন্ড আর আমি হতাম ফার্স্ট। ও আমাকে যেমন দুচক্ষে দেখতে পারতো না, আমিও পারতাম না ওকে দেখতে। আমি যখন ফাইনাল প্রফে অ্যাপিয়ার করতে পারলাম না, ও নিশ্চয়ই খুশি হয়েছিল। মেডিসিন, সার্জারি, গাইনি তিনটেতেই ফার্স্ট হয়েছিল। গোল্ড মেডেল পেয়েছিল কলেজ থেকে। আমি থাকলে নিশ্চয়ই সেটা মিস হতো। অন্তত মেডিসিনে যে মিস হতো সেটা শিওর। বাবলির জায়গায় অন্য কোনো ক্লাসমেট হলে হয়তো ভিতরে ঢুকে খোঁজ নিতাম। কলেজ লাইফে অসামাজিক ছিলাম সেটা শত্রুও বলতে পারবে না। কিন্তু বাবলির সঙ্গে দেখা করার ইচ্ছে একেবারেই নেই। দেখা হলে নিশ্চয়ই বাঁকা হাসি হাসবে, মনে মনে বলবে, 5 বছর আমার সঙ্গে বহু লড়াই তো করলে বাপু, কিন্তু লাভটা কি হলো? ওই তো ওষুধের দোকানে বসে রোগী দেখো। আর আমি এখন মেডিকেলের প্রফেসর। চিন্তাটা আমি জোর করে সরিয়ে দিলাম। হয়তো এসবের কিছুইও ভাববে না। আমি যে সুস্থ আছি মানসিকভাবে, অন্তত রোগী দেখতে পারছি, তাতেই আমার কাছের মানুষেরা খুশি। আর কোনো ডিগ্রি না থাকলেও আমার জ্ঞানের দখল নিয়ে কারো সন্দেহ নেই। এখনো অনেকেই কোনো ডায়াগনোসিসে আটকে গেলে আমাকেই ফোন করে। ফোনে শুনে শুনে রোগের ধাঁধায় আটকে থাকা কতজনকে যে এখনো পথ বাতলে দিই, যারা হয়তো ওসবে ইতিমধ্যে কয়েক বছর পোস্ট গ্র্যাড অবধি করে ফেলেছে। মাঝে মধ্যে মনে হয় এই তো বেশ আছি, আরও 4-5 বছর খেটে নতুন কী বা শিখতাম। বিশেষত আমার আগ্রহের জায়গা মেডিসিনে। আমাদের শিক্ষকদের মধ্যে থেকেও কেউ কেউ বলতেন, ঠিকঠাক যদি MBBS এর সময়টা কাজে লাগাও তাহলে দেখবে সব জ্ঞানই তোমার আয়ত্তে আছে। তবে হ্যাঁ, সব যে জেনে যাইনি তার প্রমাণস্বরূপ নানা অচেনা অজানা কেসের মুখোমুখি হই। যেমনটা হয়েছিলাম বাবলির ডায়াগনস্টিক সেন্টারে এসে। বাবলিকে এড়ানো গেল না। চায়ের দাম চুকিয়ে ফিরতে যাব এমন সময় একটা ছেলে এসে কাঁধে টোকা দিল। বিরক্ত হলাম। খামোখা কাঁধে টোকা দেওয়ার কি আছে, মুখে বললেই তো হয়। আমার বিরক্তি অগ্রাহ্য করে ছেলেটা বলল, ম্যাডাম আপনার সঙ্গে দেখা করতে চান। এ কোন ম্যাডাম তা বুঝতে আর বাকি থাকে না। হয়তো জানালা দিয়ে আমাকে দেখেছে। আমি বলতে যাচ্ছিলাম, তোমার ম্যাডামকে গিয়ে বলো আমার একটু তাড়া আছে, আরেকদিন আসবো। কিন্তু পরক্ষণে দেখি বাবলি স্বয়ং রাস্তার উপরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। নিজে না এসে দারোয়ানকে পাঠিয়েছে। তাই দেখা না করা আর সম্ভব হলো না। আসিফ, তুই তো একদমই বেপাত্তা, কারোর সঙ্গে তোর যোগাযোগ নাই। হ্যাঁ মানে ঠিকই, কারোর সঙ্গে দেখা টেকা হয় না। আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না বলে কারোর খবরও নেই খুব একটা আমার কাছে। তুই যে সিলেটে, আমার ধারণা এটাও কেউ জানে না আমাদের গ্রুপের। প্র্যাকটিস করছিস সেইটাও না। হ্যাঁ, রোগী দেখি। ওই একটা কাজই তো পারি, রোগী
এইসব নিয়ে ভাবলে সময়টা বেশ কেটে যায় একরকম। এবার বাবলি সেই অস্বস্তিকর প্রসঙ্গটা আনলো। আসিফ, তুই কত ভালো স্টুডেন্ট ছিলি, কেন আর কিছু করছিস না? কি আর করব? কেন? তুই বসলেই তো এফসিপিএসটা হয়ে যেত, কিংবা যে কোনো ডিগ্রি। আরে আমার আসলে এখন কোনো ট্রেনিং করাটা আর পোষাবে না, বুঝলি তো। আমার ধারণা ট্রেনিংয়ে চাপে পড়লে সেই পুরনো সমস্যাটা ফিরে আসবে। তাছাড়া আমি এভাবেই ভালো আছি। সবার কি আর বড় ডাক্তার হওয়ার প্রয়োজন আছে? তুই অলরেডি অনেক বড় মাপের ক্লিনিশিয়ান, এটা আমাদের বাচ্চা সবাই মনে প্রাণে বিশ্বাস করে। বাবলির মুখে এই কথা শুনে অবাক হলাম। বোঝার চেষ্টা করলাম এসব করুণা করে বলছে কিনা, কিংবা হতে পারে এতদিনেও পাল্টে গেছে। আমি উসখুস করছিলাম। চরে আজ উঠি। ও মা, উঠবি মানে? স্ন্যাক্স আনতে বলছি আমি, আর সঙ্গে চাটাও খাবি, এরপর উঠি। না রে, আরেকদিন আসবো, হাতে কয়েকটা কাজ রয়েছে। বাবলির মুখে যেন একটা কালো ছায়া পড়ল। বুঝতে পারছি আমি, তুই বিশ্বাস করিস না আমাকে। হয়তো ভাবছিস তোকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছি, তাই উঠে যেতে চাচ্ছিস। এই কথার পর আর কথা চলে না। নিজেকে অহেতুক প্যারানয়েড মনে হচ্ছে। আচ্ছা বাবা, ঠিক আছে, খেয়ে যাব, হয়েছে। গত বছর রিউনিয়নে তো তুই এলিই না। কতজন তোর কথা আমাকে জিজ্ঞাসা করেছে। ওরা এখনও নাকি কোনো ডায়াগনোসিস আটকে গেলে তোর সেই হ্যান্ডনোট পড়ে সূত্র বের করে। কলেজে মেডিসিনের হ্যান্ডনোটটা ক্লাসমেট আর জুনিয়রদের খুব প্রিয় ছিল। ফটোকপি দোকানদার বাতেন ভাই একদিন ওটা গাইড বুক হিসেবে ছাপিয়ে বিক্রি করবার প্রস্তাব দিয়েছিল। বাতেন ভাইয়ের প্রকাশক হওয়ার ইচ্ছা থাকলেও আমার গাইড বইয়ের লেখক তকমা পাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, তাই এখনও সেটা হয়তো হ্যান্ড নোট হিসেবেই রয়েছে। আচ্ছা, আমি যে সিলেটে আছি সেটা তুই কিভাবে জানলি? গেস হাউ? মাস 6 আগে এক রোগী আমার চেম্বারে আসে, জানিস? তোর একটা প্রেসক্রিপশন পাই আমি তার কাছ থেকে। অবশ্য তোর নাম না দেখে ডায়াগনোসিস দেখে বুঝেছিলাম যে এটা তোর প্রেসক্রিপশন। অ্যাবডোমিনাল মাইগ্রেনের কেস। এমন ডায়াগনোসিস তুই ছাড়া কেউ করবে না। আমি হাসলাম। মাথার মাইগ্রেন ছাড়া অন্য কোনো মাইগ্রেন সহজে কেউ ডায়াগনোসিস করতে চায় না। একবার অ্যাবডোমিনাল মাইগ্রেন ডায়াগনোসিস করে মেডিসিন ওয়ার্ডে স্যারের ঝাড় খেয়েছিলাম। স্যারের মতে আমি জ্ঞান জাহির করতেই নাকি এমন একটা রেয়ার ডায়াগনোসিস লিখেছিলাম। তা বাবলি সেই ঘটনার সাক্ষী ছিল। এর মধ্যে চা এলো, সঙ্গে সামনের দোকান থেকে গরম গরম সিঙ্গাড়া। তোকে দেখে আমার একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে ইচ্ছে হলো। তুই যাতে পালাইতে না পারিস, তোকে এখানে ধরে নিয়ে আসছি। কি ব্যাপার? হসপিটালে একটা অ্যাটিপিক্যাল কেস এসেছে। এই ধরনের কেস আমি আগে কখনো পাই নাই, ইভেন বইপত্রও পাই নাই। আমি বেশ আগ্রহী হলাম কথাটা শুনে। অ্যাটিপিক্যাল কেস আমাকে যতটা আগ্রহী করে ততটা বোধহয় আর কিছুই করে না। কিসের রোগী সেটা দেখবি, আগে চাটা শেষ কর। আরে চল তো, চাটা লাগবে না, একটু আগেই তো খেলাম 1 কাপ। আচ্ছা ঠিক আছে, চলো উঠো। জেনারেল ওয়ার্ড পেরিয়ে আমরা আরেক ফ্লোর উপরে উঠলাম। এখানে করিডোরের দুপাশে সারি সারি কেবিন। ক্লিনিকটা যে বেশ ব্যস্ত সেটা টের পাওয়া গেল। নার্সরা এক রুম থেকে আরেক রুমে ওষুধের ট্রলি নিয়ে ছোটাছুটি করছে। 2 জন ডিউটি ডাক্তার হিমশিম খাচ্ছে। আমরা ফ্লোরের একদম শেষ প্রান্তে চলে এলাম। এগুলো ভিআইপি কেবিন, বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে। তোকে যে রোগীর কথা বলছিলাম না, তাকে আপাতত এখানেই রেখেছি, যাতে একটু নিরিবিলিতে থাকতে পারে। বাবলি ওপরে উঠতে একজন নার্স আমাদের পিছু পিছু এলো। বাবলি তাকে বলল, সিস্টার, আপনাকে বলতেই ভুলে গেছিলাম, ভিআইপি কেবিনের ফাইলটা নিয়ে আসুন, তারপর আমরা রোগী দেখতে যাব। সিস্টার দ্রুত ফাইলটা আনতে চলে গেল। বাবলি কেবিনের সামনে পায়চারি করছিল। তোর সাথে আগে প্যারাসাইট বিষয়ক কিছু আলোচনা ছিল। আচ্ছা, তোর মতে প্যারাসাইট কাকে বলে? প্যারাসাইট বিষয়ে তো 3rd ইয়ারে পড়েছিলাম বিস্তারিত। তা তুই কি ডেফিনিশন শুনতে চাস? আর ডেফিনেশন বাদ দে, তুই এমনিতেই বল, প্যারাসাইট হওয়ার জন্য কি কি শর্ত লাগে?
ওয়েল, প্রথমত হোস্টের দেহে নিউট্রিশনের উপর নির্ভরশীল এবং হোস্টের কোনো কাজে না লাগা বা হোস্টের জন্য ক্ষতিকর এমন কোনো জীব। তাহলে মানুষের বাচ্চাকে কি প্যারাসাইট বলা যাবে? ফিটাস মূলত মায়ের নিউট্রিশনের উপর নির্ভরশীল এবং প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায়। কাইন্ড অফ, তবে এক্সপেক্টেড প্যারাসাইট। মা তো চাইছে সন্তান তার নিউট্রিশন নিক, আর শুধু চাইছেই না, যাতে ঠিকমতো নিউট্রিশন পায় তার জন্য এক্সট্রা সাপ্লিমেন্টও নিচ্ছে। যদি না চায় সেক্ষেত্রে কি তাহলে প্যারাসাইট হয়ে যাবে? না, তাও হয় না, কারণ প্যারাসাইট মূলত অন্য কোনো জীব। একই গোত্রের প্রাণীরা পরস্পরের থেকে নিউট্রিশন নিলে তাদের প্যারাসাইট বলাটা ঠিক হবে না, কারণ তখন হোস্ট আর প্যারাসাইট বায়োলজিক্যালি সেম। একটাকে হোস্ট বললে অন্যটাকে হোস্ট বলতে হয়। ওকে, তার মানে ফিটাসকে আসলে প্যারাসাইট বলাটা অন্যায় হবে। আচ্ছা, কেসটা ঠিক কিসের বলতো? অবস্ট্রেটিক কেস, তবে খুব সম্ভবত এটা আর আমার স্পেশালাইজেশনের মধ্যে নেই। কেবিনে ঢুকে বুঝলাম রুমটা সত্যি ভিআইপি রোগীদের জন্য বানানো। বেশ বড় রুম, প্রয়োজনীয় আসবাবে সুসজ্জিত। মাঝখানে রোগীর বেডটা না থাকলে এটাকে মোটামুটি দামি কোনো হোটেলের কোনো সুইটের সঙ্গে অনায়াসে তুলনা করা যেত। বেডে এক বছর 30-এর নারী শুয়ে আছেন। প্রথমেই যেটা চোখে পড়ে, রোগী ভীষণ অ্যানেমিক। ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনের মডেলের মতো সাদা হয়ে আছে তার মুখ। বেডের পাশে স্ট্যান্ড থেকে একটা ব্লাড ব্যাগ ঝুলছে, তার মানে রক্ত স্বল্পতার চিকিৎসা চলছে। হিমোগ্লোবিন কত? এখন 6.7। 1-2 সপ্তাহ পরপরই ব্লাড দিতে হচ্ছে। আমারও দেখে মনে হচ্ছিল হিমোগ্লোবিন লেভেল এতটা কম তো হবেই। বাবলি রোগীর মাথার কাছে গিয়ে হাত রাখে কাঁধে। এখন কেমন লাগছে? ভালো। দুর্বল ক্ষীণ গলায় রোগী যেন বাবলিকে আশ্বস্ত করে। মেয়েটা আর চোখে আমাকে দেখেও একবার। বাবলি আমার দিকে আলট্রাসোনোগ্রাফি আর ব্লাড রিপোর্ট এগিয়ে দেয়। আমি উল্টে পাল্টে দেখি যে বাবলির কাছে কেসটা কেন অ্যাটিপিক্যাল সেটার কিছু ক্লু যদি পাই। দুটোই একটোপিক প্রেগনেন্সি। হ্যাঁ, দুটো বাচ্চাই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। 27 সপ্তাহ, তার মানে তো ভালো সম্ভাবনা আছে টিকে যাবার। তা আছে। বাচ্চাগুলো কেমন আছে? সারপ্রাইজিংলি দুটো বাচ্চাই ভালো আছে, তবে দেখতেই পাচ্ছিস এটার অবস্থা একদমই ভালো না। কেসটা যে বেশ দুর্লভ সেটা স্বীকার না করে উপায় নেই। একটোপিক বা জরায়ুর বাইরে মাঝে মধ্যে নানান কারণে ভ্রূণ চলে যায়। এটাকে এক ধরনের প্রসূতি উৎপাত বলা চলে। মায়ের জন্য সেটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তখন সার্জিক্যাল অপারেশন জরুরি হয়ে পড়ে। একটোপিক প্রেগন্যান্সি হলে বাচ্চা সাধারণত বাঁচে না। জরায়ুর মতো চমৎকার জায়গা ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিলে বাঁচার কথাও না। ভ্রূণের এই অবিবেচক ভ্রমণ তাই একেবারেই আত্মঘাতী। তবে অসচরাচর কেস হলে জরায়ুর বাইরে থাকা সত্ত্বেও ভ্রূণ মানব শিশু হয়ে ভূমিষ্ঠ হয়। ডাক্তারদের তখন পলাতক ভ্রূণ যে স্থানে নানা সুযোগে ভ্রমণ করে থিতু হয়েছে সেখানে অপারেশন করতে হয়, আর সেখান থেকে বাচ্চাকে ঘাড় ধরে ধরাধামে ফেরত পাঠাতে হয়। কিন্তু দুটো বাচ্চা একটোপিক হওয়া এবং সেগুলো টিকে যাওয়া বেশ দুর্লভ এবং মায়ের জন্য ভীষণ বিপজ্জনকও। এই কেসে একটোপিক বাচ্চা আবার জরায়ুর পাশের ফ্যালোপিয়ান টিউব ওভারি ছেড়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আশ্রয় নিয়েছে। এটা আরও দুর্লভ। বাচ্চার প্লাসেন্টা এসব ক্ষেত্রে পেটের অভ্যন্তরে একটা লেয়ার তৈরি করে, অর্থাৎ পেটের এই অংশই জরায়ুর মতো কাজ করে। এমন কেস সারা ইতিহাসে হয়তো একটা কি দুটোই পাওয়া যেতে পারে বড় জোর। রোগী দেখে আমরা করিডোরে ফিরে এলাম। আচ্ছা, এটার পরিবারের কেউ? এখানে কেউ আসেনি। মানে? ওরা চায় না এই বাচ্চাগুলোকে। ইভেন প্রেগনেন্সির খবর পাওয়ার পরপরই ওরা অ্যাবর্শনের জন্য মেয়েটাকে যথেষ্ট চাপ দিচ্ছিল। হোয়াট? মেয়েটার হাজব্যান্ড? মেয়েটার হাজব্যান্ড নেই। যে সন্তানের বাবা সেও বেপাত্তা। কমন কেস। কিন্তু মেয়েটা কিছুতেই অ্যাবর্শন করাবে না, জানিস? তাহলে মেয়েটার গার্ডিয়ান হিসেবে কে রয়েছে? ওর বোন।
তবে ওই মেয়েটা হাসপাতালে সহজে আসতে পারে না, ফোনে যোগাযোগ রাখে আর এই কয়দিন পর পর এসে দেখে যায়। মেয়েটার পরিবারের আর কেউ জানে না যে ওই হাসপাতাল আছে। ইনফ্যাক্ট ওরা যদি জানতে পারে তাহলে মেয়েটাকে ধরে নিয়ে যাবে, ওরা বাচ্চাগুলোকেও মেরে ফেলার চেষ্টা করবে। আর মেয়ের ফ্যামিলি পলিটিক্যালি যথেষ্ট পাওয়ারফুল, প্রয়োজনে ওরা মেয়েটাকেও মেরে ফেলবে, কিন্তু এই ঘটনা ঘটতে দেওয়া যাবে না। কি বলছিস রে, তুই তো ভয়ঙ্কর একটা কাজ করেছিস। সাহস আছে বটে তোর। এইবার বুঝলাম ভিআইপি কেবিনে এত রাগঢাক করে কেন রাখা। কাইন্ড অফ। তবে এভাবে আর কতদিন এই মেয়েটাকে ধরে রাখতে পারবো জানি না। মেয়েটার কন্ডিশন বড় আশঙ্কাজনক। খুব ক্লোজ মনিটরিং করলে বিপদ হবে না। এই ধরনের কেস রেয়ার হলেও লিটারেচারে যে আছে সেটা তো তুই জানিসই। হ্যাঁ তা জানি, তবে আমার দুশ্চিন্তা হচ্ছে টুইন বেবিদের নিয়ে। অ্যানিমিক হার্ট ফেইলারের একটি বড় সম্ভাবনা আছে ওদের। প্রতি সপ্তাহে সিভিয়ার অ্যানিমিক হয়ে যাচ্ছে। এরপর আর কথা না বাড়িয়ে আমি বিদায় নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাই। ঠিক করি কেসটা ফলো আপ করতে হবে। হয়তো এ ধরনের কেস জীবনে একটাই দেখার বা জানার সৌভাগ্য হবে। নিজের থেকে ফলো আপ অবশ্য করতে হলো না। 1 সপ্তাহ পরে বাবলি একদিন আমাকে ফোন করলো। হ্যালো আসিফ, আমার একটা হেল্প লাগবে। একটা বড়সড় ঝামেলা হয়ে গেছে। ওই রোগীর ব্যাপারে নাকি? হ্যাঁ, রোগীকে আর ক্লিনিকে রাখা যাচ্ছে না রে। ওর পরিবারের সবাই জেনে গেছে। সে কি, কিভাবে জানলো? ওর বোন মাঝে রেগুলার দেখতে আসছিল, কোনোভাবে ওরা সন্দেহ করে মেয়েটার পিছু নিয়েছে। ব্যাস। মাই গড, ওরা কি নিয়ে গেছে পেশেন্টকে? আরে না, পেশেন্টের বোন আগে থেকে টের পায়। সঙ্গে সঙ্গে আমরা পাশে একটি ক্লিনিকে রোগীকে ট্রান্সফার করে দিই। পরিবারের লোকের হাতে পড়লে এই পেশেন্টকে ওরা হাসপাতালেই রাখবে না, সরাসরি মেরে ফেলবে। অনার কিলিং? হ্যাঁ, তোর কাছ থেকে আমি একটা হেল্প চাই, বুঝলি? শোন, আশেপাশের ক্লিনিকে রোগীকে রাখা ঠিক হবে না, ওরা ঠিকই খুঁজে বের করে ফেলবে। আমি চাইছি দূরে কোথাও সরিয়ে ফেলতে। আমার এখানে? হ্যাঁ, তোর ওখানের কোন একটা ক্লিনিকে নিতে চাই যেখানে ওটি আছে। তা তো আছে, কিন্তু বুঝতেই পারছিস সেটা তো শহরের মতো আধুনিক হবে না। কোনো স্থায়ী সার্জনও নেই, সবাই সিলেট থেকে এসেই সার্জারি করে। আরে ওতেই হবে, আর সার্জারি যখন লাগবে তখন তো আমিই করব। তুই শুধু ক্লিনিকের সাথে কথা বলে রাখ, আমি 1-2 দিনের মধ্যে রোগীকে পাঠিয়ে দেব। তোকে কষ্ট করে রোগীটাকে একটু চেক আপ করতে হবে। ওহ, সেটা তুই না বললেও আমি করব। কেমন এরকম একটা কেস বলে কথা। থ্যাংক ইউ সো মাচ আসিফ। ফোনটা রেখে আমি এখানকার ক্লিনিকের মালিক ডক্টর শরীফ সাহেবের সঙ্গে দেখা করলাম। শরীফ সাহেবের বয়স 70-এর কাছাকাছি, পুরনো আমলের ডাক্তার, আমাকে বিশেষ স্নেহ করেন। তার ক্লিনিকের আরএমও পোস্টে থাকার জন্য মাঝে মধ্যে বলেন, কিন্তু হাসপাতালে ডিউটি করার আগ্রহ পাই না বলে সে প্রস্তাবে রাজি হই না। বহু বছর আগে এই এলাকায় একটা ক্লিনিক খুলেছিলেন তিনি, নাম নিউ মডেল ক্লিনিক। পুরনো হলেও নামে নিউ স্বভাবতই বজায় রয়েছে। তার সঙ্গে কথা বলে একটা কেবিনের ব্যবস্থা করে রাখলাম। ক্লিনিকে রোগী আসছে তাতেই তিনি খুশি। তাছাড়া আমি ফলো আপ করবো শুনে খানিকটা ভরসাও পেলেন। পরদিনই বাবলি একটা অ্যাম্বুলেন্সে করে রোগীকে পাঠিয়ে দিল। রোগীর সঙ্গে ওর বোন এসেছে, 25-26 বছর বয়সী এক তরুণী। মেয়েটার চোখে মুখে আতঙ্ক, খুব সম্ভবত পালিয়ে এসেছে বাড়ি থেকে। সংক্ষিপ্ত আলাপ হলো ওর সঙ্গে। মেয়েটার নাম তিন্নি। আমি ওকে ভরসা দেওয়ার চেষ্টা করলাম, বোঝালাম বাবলির অধীনে যেহেতু আছে তাই রোগী বেস্ট কেয়ার পাবে। অ্যাম্বুলেন্স থেকে বের করে রোগীকে দেখে আমি খানিকটা শঙ্কিত হলাম। মেয়েটার অবস্থা একেবারেই ভালো না, এখনো বেশ অ্যানেমিক। বাবলি বলেছিল গতকালই নাকি ওকে 1 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, তারপরও খুব একটা কারেকশন হয়নি। হিমোগ্লোবিন তো 7-এর বেশি হবে না বলেই মনে হচ্ছে। 2 বাচ্চার কারণে স্বভাবতই হাঁসফাঁস করছে, পায়ে জল এসেছে। বেডে পৌঁছানোর পর আমি একটা ফলো আপ করলাম। বিপি এবং অন্যান্য ভাইটালস নর্মালি পেলাম, এটা ভালো ব্যাপার। বাবলি ফোনে জানালো এই সপ্তাহেই অপারেশনটা করে ফেলতে হবে, নাহলে পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমিও তাতেই সায় দিলাম, জানালাম সব কিছু রেডিই আছে।
যে কোনো দিনই করে ফেলা যাবে। বিদায় নিয়ে চলে আসলাম। তিন্নিকে ফোন নাম্বার দিয়ে এলাম যাতে যে কোনো সময়ে যোগাযোগ করতে পারে। মেয়েটার প্রাথমিক ভয়টা এখন বোধহয় কেটেছে। এই মফস্বলে এত ভালো ব্যবস্থা থাকবে সে হয়তো আশা করেনি। রাত 10টার দিকে রোগী দেখা শেষ করে বাজারের দোকানে চা খাচ্ছি, এমন সময় তিন্নির ফোন পেলাম। আপু কেমন যেন করছে। ক্লিনিক যেহেতু কাছেই আমি আর কথা বাড়ালাম না, আসছি বলে রওনা দিয়ে দিলাম। ক্লিনিকে পৌঁছে দেখি সেদিন ডিউটি ডাক্তার হিসেবে আছে রবি। রবি আমার কয়েক বছরের জুনিয়র, আমারই মেডিকেলের। আমাকে দেখে বলল, ভাই রোগী তো বেশ ক্রিটিক্যাল বলেই মনে হইতেছে। ফিটাল হার্ট রেট কমতেছে। 2টা বাচ্চা তো বোঝাটাও ডিফিকাল্ট। একটা বাচ্চার হার্ট রেট একেবারেই পাওয়া যায় না। আমি কথা না বাড়িয়ে ওর থেকে স্টেথো নিয়ে রোগীর রুমে ঢুকে গেলাম। তিন্নিকে দেখে বুঝলাম ঝড় বয়ে যাচ্ছে মেয়েটার ওপর দিয়ে। রোগী যন্ত্রণায় কুঁকড়ে বেঁকে গেছে। আমি পেটে স্টেথো লাগিয়ে বাচ্চাগুলোকে পরীক্ষা করার চেষ্টা করলাম। ডান পাশের বাচ্চাটার অবস্থা বেশ খারাপ বলেই মনে হলো। আমি আর দেরি না করে বাবলিকে ফোনে জানালাম সেটা। আমার মনে হলো যেন বাবলি এমন একটা ফোন পাওয়ার জন্য প্রস্তুতি ছিল। আসিফ শোন, আমার আসতে ঠিক আধা ঘন্টা সময় লাগবে বুঝলি। আমার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট আর অ্যানাস্থেসিস্ট আছে। ক্লিনিকের লোকজনকে বলে ওটি রেডি রাখিস। রবি, ওটি ঠিকঠাক আছে? হ্যাঁ ভাই, সব তৈরি। বাবলিকে সেটা বলতেই পারফেক্ট বলে ফোন রেখে দিল। রোগীকে একটা ফ্লুইড দিয়ে ওটিতে ট্রান্সফারের ব্যবস্থা করলাম। 1/2 লিটার ফ্লুইড যাওয়ার আগেই বাবলি ওর দলবল সহ চলে এলো। ওর ক্লিনিকের একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে। সঙ্গে যেমন বলেছিল একজন অ্যানেস্থেসিস্ট আর একজন সহকারী। অবাকও হলাম যখন খেয়াল করলাম একজন নার্সও নিয়ে এসেছে। কিছুটা বিরক্ত হলাম। মফস্বলের ক্লিনিক বলে এখানকার নার্সদের ওপরও ভরসা করা যায় না। ব্লাড ম্যানেজ করাই ছিল। এসেই বাবলি রোগীর বোনের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করে নিল। তারপর বলল, বেশ দীর্ঘ অপারেশন হবে বলে মনে হচ্ছে। পুরো সময়টা প্রস্তুতি নিয়ে থাকতে হবে। শোন না, প্রয়োজন হলে আমি ওটিতে অ্যাসিস্ট করতে পারি। আমি পুরো টিম নিয়ে আসছি, অন্য কারোর দরকারই নেই ওটিতে ঢোকার। সামান্য মর্মাহত হলেও ব্যাপারটা হজম করে নিলাম, কারণ প্রকৃত অর্থে আমার ওটিতে থাকা অপ্রয়োজনীয়। আমি তিন্নির সঙ্গে বসে বাইরে অপেক্ষা করতে লাগলাম। এ অবস্থায় মেয়েটাকে একা করিডোরে অপেক্ষারত রেখে ফিরে যাওয়ার ইচ্ছা হলো না। তিন্নির হাতে ওর বোনের আগের কিছু ডায়াগনস্টিক রিপোর্ট ছিল। সময় কাটাতে ওগুলোতে চোখ বোলানো শুরু করলাম। কয়েক সপ্তাহ আগের একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট পেলাম। 4D আলট্রাসোনোগ্রাফি, ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকেই করানো। ওখানেও একটোপিক প্রেগন্যান্সির ডায়াগনোসিস হয়েছে, কিন্তু একটা ব্যাপার দেখে বেশ খটকা লাগলো। এখানে খুব বড় সড়ো একটা ফাইন্ডিং আছে যেটা বাবলির চোখে না পড়ার তো কথা নয়, অথচ ও এই নিয়ে একবারও আমাকে কিছু বলেনি। আমি যেটা সন্দেহ করছি সেটা নিশ্চিত হতে গেলে এর পরের রিপোর্টগুলো দেখতে হবে। কিন্তু কাগজ ঘেঁটে দেখলাম 4D আলট্রাসোনোগ্রাফি ওরা আর করায়নি। নর্মাল রিপোর্টগুলো দেখলাম, কিন্তু ব্যাপারটা ভালো বোঝা যায় না। তারপরও ফিল্মগুলো দেখে আমার সন্দেহ আরও পাকাপোক্ত হলো। ভাবলাম বাবলির সঙ্গে একবার ব্যাপারটা শেয়ার করা যাক। একটা ক্ষীণ সম্ভাবনা আছে যে হয়তো ও ব্যাপারটা খেয়াল করেনি। ওটি রুমে ঢোকার জন্য থিয়েটারের দরজায় ধাক্কা দিতে খেয়াল করলাম দরজা ভেতর থেকে লাগানো। বেশ অবাক করা ব্যাপার। ওটির দরজা বন্ধ করার প্রয়োজন কেন হলো তা মাথায় এলো না। আমি বাইরে থেকেই বললাম, বাবলি, আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে বেশ বড় একটা ফাইন্ডিং আছে। ভিতর থেকে বাবলি সঙ্গে সঙ্গে উত্তর দিল, আসিফ, এই ব্যাপারে আমরা একটু পরে কথা বলি। শুনে বেশ অপ্রস্তুত হলাম। মনে হলো যেন কিছু লুকোতে চাইছে, কিন্তু কেন? আশঙ্কাটা সত্যি হলো তিন্নির সঙ্গে কথা বলার পর। তিন্নির থেকে আমি রোগীর হিস্ট্রি নেওয়া শুরু করলাম। মেডিসিনে যেটা দস্তুর, ঠিকঠাক হিস্ট্রি নিতে পারলে সেটা ডায়াগনোসিসে যতটা সাহায্য করে, অগুন্তি ল্যাব টেস্ট করলেও ততটা হয় না।
বাবলি আমাকে যেমনটা বলেছিল যে মেয়েটার স্বামী অজ্ঞাত, প্রভাবশালী পরিবার, এসব কোনোটাই জানলাম এক বিন্দুও সত্যি নয়। তিনি জানালো বোনের স্বামী কয়েক মাস আগে ভয়াবহ এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। স্বামীর সঙ্গে সিলেট শহরে মীরা বাজারে ওরা থাকত। দুর্ঘটনার পর তিন্নি চলে আসে বোনকে সঙ্গ দিতে। আমি বেশ অবাক হলাম। গোটা ঘটনাটা বাবলি একেবারে অন্যভাবে আমাকে বলেছে, তবে এর কারণ কি হতে পারে সেটা মাথায় আসছিল না। আমি আমার বিষয়টা যথাসম্ভব চেপে তিন্নির সঙ্গে আলাপ চালিয়ে গেলাম। আচ্ছা, আপনার বোনের স্বামীর পরিবারের লোকজন কোথায়? আমার বোনকে দেখভাল করার মতো কেউ নাই। ওর হাজব্যান্ডের পরিবারে আছে শুধু ওর বয়স্ক বাবা মা। তারা পুত্র শোকই এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাছাড়া দুজনের কেউই ছোটাছুটি করা বা হাসপাতালে আসার মতো অবস্থাতে নাই। এমন সময় ওটির ভিতর থেকে একটা বিকট চিৎকার ভেসে আসলো, রোগীর গলা। আমরা দৌড়ে গিয়ে ওটির দরজা খোলার চেষ্টা করলাম। আগের মতোই ভিতর থেকে তা বন্ধ। আমি দরজায় আঘাত করে বললাম, বাবলি কি হয়েছে? রোগী এত চিৎকার করছে কেন? ভিতর থেকে কোনো উত্তর এলো না। আমার মনে হলো কোনো একটা অশুভ ব্যাপার ঘটছে। তিন্নি দেখলাম কেমন যেন ভয় থরথর করে কাঁপছে। দ্বিতীয়বার রোগীর চিৎকার শুনলাম। এবার গলায় ভয়ের মাত্রা বেশি। শুধুই যন্ত্রণা হলে কেউ এইভাবে চিৎকার করতে পারে না। রুমে কি হচ্ছে যে রোগী এত ভয় পাচ্ছে? রবি, দরজা ভাঙার ব্যবস্থা কর এক্ষুনি, আর দেরি করা ঠিক হবে না। মনে হচ্ছে কিছু একটা অশুভ ঘটছে ভেতরে। একটা খালি অক্সিজেন সিলিন্ডার ছিল করিডোরে, সেটাও নিয়ে এলো। তারপর দুজনে মিলে সেটা দিয়ে দরজার উপর আঘাত করতে আরম্ভ করি। সঙ্গে সঙ্গে বাবলির গলা শোনা যায়, আসিফ, আমরা ঠিক আছি, একটু পরে দরজা খুলবো। তার মানে বাবলি ইচ্ছা করেই এতক্ষণ চুপ ছিল। যখন দেখছে যে দরজা ভাঙছি তখন সাড়া দিচ্ছে। ব্যাপারটা আন্দাজ করে আরও ক্ষোভ হলো। রবি, থামার দরকার নেই, হাত চালা। তৃতীয় আঘাতেই দরজার পাল্লা চুরমার হয়ে গেল। আমরা ভাঙা পাল্লা সরিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরের দৃশ্যটা দেখে একেবারে জমে গেলাম। আমরা ঢুকে পড়ায় বাবলি ও তার টিম একপাশে জড়ো হয়ে সতর্ক হয়ে দাঁড়িয়েছে। দেখলাম ওটি প্রায় শেষ। ওরা অ্যাবডোমেন ক্লোজ করেছে। রোগী পুরোপুরি অচেতন। আর পাশের ট্রেতে দুটো বাচ্চা। একটা বাচ্চা স্বাভাবিক, কিন্তু অন্য বাচ্চাটার মুখের জায়গায় বেশ বড় একটা গহ্বর। তাতে চোখ নাক কিচ্ছু নেই। গহ্বরে ছোট ছোট অনেকগুলো ছুঁচলো দাঁত। একটা চাপা শব্দ বেরোচ্ছে সেই গহ্বর থেকে। খাঁচায় আটকানো ইঁদুরের শব্দের সঙ্গে তার যথেষ্ট মিল রয়েছে। আর সেটা হাত পা ছুঁড়ছে স্বাভাবিক বাচ্চার মতোই। এমন বিভৎস দৃশ্য আমি গোটা জীবনে দেখিনি। আসিফ, আমার কথা শোন, কাম ডাউন। এই বাচ্চাটা অন্যরকম বলে আমরা কাউকে ওটিতে ঢুকতে দিচ্ছিলাম না। রোগী আর অন্য বাচ্চা ভালো আছে। তিন্নি জ্ঞান হারিয়ে পাশে পড়ে গেল দৃশ্যটা দেখে। রবি ওকে ধরে মেঝের এক পাশে বসে পড়ল। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে বুঝলাম যে একটা একটোপিক বাচ্চার প্লাসেন্টাই ডেভেলপ করেনি। তার মানে ওটা নিউট্রিশন নিচ্ছিল অন্য কোনোভাবে। হ্যাঁ, প্যারাসাইটের মতো ও সরাসরি ব্লাড থেকে নিউট্রিশন নিচ্ছিল। সেটা যে কিভাবে নিচ্ছে তা বুঝতে আর বাকি থাকে না। এটাকে মানব শিশু বলতেও আমার দ্বিধা হচ্ছে। মুখ বাড়িয়ে উৎস খুঁজছে খাবারের। অন্য বাচ্চাটার থেকে এটা আকৃতিতে কিছুটা বড়। আন্দাজ করলাম 2 কেজির বেশি ওজন হবে। অন্যদিকে স্বাভাবিক বাচ্চাটা টেনে টুনে 1.5 কেজি হবে। বাচ্চাটাকে এখনই ইনকিউবেটরে না ঢোকালে মারা যাবে। তার মানে এটা মায়ের অ্যাবডোমেন থেকে সরাসরি ব্লাড চুষে নিত। তার জবাবে বাবলি আমাকে ট্রের দিকে আঙ্গুল তুলে দেখালো। আরও ভয়ঙ্কর কিছু যে দেখব সেই আশা আমি করিনি। একদিনের পক্ষে যথেষ্ট অস্বাভাবিক ব্যাপার আমি ইতিমধ্যেই দেখে ফেলেছি, কিন্তু তারপরেও যা দেখলাম তাতে রীতিমতো শিউরে উঠলাম। দেখলাম প্যারাসাইটের মতো মুখ বিশিষ্ট বাচ্চাটা অন্য বাচ্চাটার পেটে মুখ লাগিয়ে রয়েছে।
যেমনটা জোঁক আমাদের চামড়ায় লেগে থাকে। বুঝতে বাকি রইল না ও পুষ্টি বা রক্ত চুষে নিচ্ছে ওর সহোদরের থেকে। অন্য বাচ্চাটার পেটের নানান জায়গায় ছোট ছোট ক্ষতচিহ্ন। আমি দ্রুত বাচ্চাটাকে ধরে আলাদা করে দিলাম, আর তাতে বাবলি হঠাৎ আক্রমণাত্মকভাবে বাধা দিতে এলো। আসিফ, এই অদ্ভুত বাচ্চাটার সার্ভাইভালের জন্য দ্বিতীয় বাচ্চাটাকে স্যাক্রিফাইস করতেই হবে। প্রথম কয়দিন এই বাচ্চাটা থেকে ওকে পুষ্টি নিতে হবে। সাধারণ চামড়ায়ও মুখ লাগিয়ে পুষ্টি নিতে পারবে না। ওর কথাটা আমার কান দিয়ে ঢুকলেও বিশ্বাস করতে কষ্ট হলো। এ কি ভয়ঙ্কর কথা বলছে ও! এটাকে নিয়ে ওর কেমন পরিকল্পনা! আমার মাথায় রক্ত চড়ে গেল। রবিও মারমুখী হয়ে আমার পাশে এসে দাঁড়ালো। এক্ষুনি তোমরা এই ক্লিনিক থেকে বেরিয়ে যাও। আসিফ, তুই একটু বোঝার চেষ্টা কর। এই ট্রান্সফরমেশন মেডিকেল সায়েন্সের জন্য এক বিরাট ঘটনা। এই প্যারাসাইটের মতো বাচ্চাটাকে বাঁচানোর জন্য 2-1টা শিশুর জীবন কিচ্ছু না। রবি ততক্ষণে একটা ফ্লুইড ঝোলানোর স্ট্যান্ড হাতে নিয়েছে। বাচ্চাগুলোর ব্যাপারে ওর ফ্যামিলি ডিসিশন নেবে। তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে, রাইট নাও। এরপরে বাবলি যা করল তা দারুণ অপ্রত্যাশিত। পরজীবী মুখের বাচ্চাটাকে কোলে নিয়ে প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে পিছু নিল ওর অ্যানেস্থেসিস্ট। লোকটা বেরোনোর আগে রবিকে ধাক্কা মেরে একপাশে ফেলে দিল। ঘটনাটা এত দ্রুত আর এত অপ্রত্যাশিতভাবে ঘটল যে আমি বা রবি কেউই বাধা দেওয়ার সুযোগটাও পেলাম না। আমরা যতক্ষণে ক্লিনিকের বাইরে এসে দাঁড়িয়েছি ততক্ষণে ওরা গাড়িতে উঠে পড়েছে। অ্যাম্বুলেন্স ছাড়াও ওর নিজের ব্যক্তিগত গাড়িটা নিজেই ছিল। নিজেরাই ড্রাইভ করে পালিয়ে গেল। ওর নার্স আর সহকারীকে প্রথমে আমরা আটকে রাখলেও পরে ছেড়ে দিতে বাধ্য হলাম, কারণ বাবলির অবাধ্য হবার সুযোগ ওদের ছিল না। আর ওরা বাবলির এমন একটা প্ল্যানের কথা জানতও না। অন্য বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়েছিল। দ্রুত আমরা বাচ্চাটাকে এনআইসিইউতে পাঠিয়ে দিই। তিন্নির জ্ঞান ফেরার পরেও সে অনেকক্ষণ অপ্রকৃতিস্থ ছিল। ওর বোনের জ্ঞান ফেরার পর স্বভাবতই আমরা পুরো ঘটনাটা ওকে জানালাম না। মেয়েটা জানল ওর একটা বাচ্চাকেই বাঁচানো গেছে। এরপর আমি বাবলির খোঁজে সিলেটে গিয়েছিলাম, কিন্তু ওকে আর পাইনি। চেম্বার বন্ধ করে অন্য কোথাও চলে গেছে শুনলাম। পরিচিত কারো কাছ থেকেই কোনো খোঁজ পাইনি। আর সেই অ্যানেস্থেসিস্টের নাম না জানায় খুঁজে খুব একটা সুবিধা করতে পারলাম না। বাবলির সঙ্গে এরপর দেখা হয় প্রায় মাস 6 পরে এয়ারপোর্টের ডোমেস্টিক লাউঞ্জে। একটা জরুরি কাজে আমি সিলেট থেকে ঢাকা যাচ্ছিলাম। লাউঞ্জের এক কোনায় ওকে আবিষ্কার করলাম। নিজেকে যথাসম্ভব কাপড় চোপড় দিয়ে ঢেকে রেখেছে, মুখে মাস্ক। বাবলি কিনা সেটা নিশ্চিত হতে কাছে গেলাম। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সে। আমি ওর সামনে গিয়ে বসলাম সরাসরি। আমি কিছু বলার আগেই সে বলে উঠল, সরি, তোর সাথে আর যোগাযোগ করতে পারিনি। তা বাচ্চাটার কি অবস্থা? বেঁচে আছে? ও ভালোই আছে। কোথায় আছে? আমার সঙ্গেই আছে। তোর সঙ্গে আছে মানে? ভালো আছে, বড় হচ্ছে আমার কাছে। আচ্ছা, তুই এই কাজটা কেন করলি বলতো বাবলি? এই বাচ্চাটাকে ওর পরিবার এমনিতে মেরে ফেলতো রে। আমি সরিয়ে এনেছি বলেই বাঁচানো গেছে। কিন্তু ওর ফিডিংটা কিভাবে হচ্ছে? এটা একটা বড় চ্যালেঞ্জ রে, তবে একটা ব্যবস্থা করেছি আমি। কি ব্যবস্থা? সেটা আমি তোকে কোনোদিনও বলতে পারবো না আসিফ। আমি আর কথা বাড়ালাম না। আমার ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল। তবে ওঠার আগে খেয়াল করলাম ওর হাতে জায়গায় জায়গায় ছোট ছোট লালচে ক্ষত। হাত দুটো বেশ বিবর্ণ, আর হাতের পাশাপাশি ফেস মাস্কের বাইরে থেকে মুখের যতটুকু দেখা যাচ্ছে সেটাও ভীষণ ফ্যাকাশে আর অ্যানিমিক। শুনছিলেন প্যারাসাইট, কাহিনী মাসুদুল হক। গল্প পাঠে আসিফের চরিত্রে, নির্দেশনায় এবং নাট্যরূপে ছিলাম আমি অনুভব। বাবলির চরিত্রে ছিল আফিফা, তিন্নির চরিত্রে ছিল আজিজা,
রবির চরিত্রে ছিল রক্তিম এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি অনুভব এবং খুশি। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে শুভজিৎ, পোস্টার ডিজাইনিং সুজয় গুপ্ত। আমাদের আজকের প্রকল্পে পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ অভিযান পাবলিশার্সের কাছে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, হাইপ পয়েন্টস বাড়াতে সাহায্য করো। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।